আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের কোষ বিভাজনের দ্বিতীয় নম্বর ক্লাস। যারা প্রথম ক্লাসটা করতে পারেনি কোনো কারণবশত তারা অবশ্যই আজকে রাত্রেই প্রথম ক্লাসটা দেখে নিবা, হ্যাঁ, ইউটিউবে। ঠিক আছে? আর যদি খুঁজে কোনো সমস্যা আমাকে ফোন দিবা, আমি সাহায্য করব, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের যেখান থেকে আমরা রেখেছিলাম পড়াটা ওখান থেকেই শুরু করব। যে মনে করো যে আমাদের স্কিনে দুইটা কোষ আছে, এখানে একটা কোষ আছে। এখন এই কোষটা মনে করো মারা গেল, হ্যাঁ, যখনই মারা যাবে তখন কিন্তু আমাদের দেহ যে ব্যাপারটা সেটা হলো কেউ যদি মারা যায় সাথে সাথে তার নিচের কোষটা বিভাজিত হয়ে আবার ওই কোষটা তৈরি করে ফেলবে, সমতা আনার চেষ্টা করবে সবসময়, হ্যাঁ। তো যখনই এ মারা যাবে তখন হচ্ছে যে এই কোষের বিভিন্ন কেমিক্যাল গুলা এই কোষে যখন স্পর্শ করবে তখন এই কোষটা উদ্দীপ্ত হয়ে উঠবে এবং সে তখন বুঝতে পারবে আমাকে বিভাজন হতে হবে। বুঝতে পারছো? তো বিভাজন হওয়ার ক্ষেত্রে কিছু অভ্যন্তরীণ উদ্দীপনা লাগে এবং কিছু বাহ্যিক উদ্দীপনা লাগে, তারপরে বিভাজন হয়। যেমন ধরো যে কেউ যদি চাকরি করে, মনে করো ধরো অনেক দূরে কোথাও চাকরি করে, রাজশাহীতে মনে করো আছে, এখন অনেক দূরে, রাজশাহী তার বাড়ি, অনেক দূরে চাকরি করে, ধরো ঢাকাতে বা চট্টগ্রামে চাকরি করে। তো তখন কিন্তু তার যদি কোনো ছেলে যদি বউ রাজশাহীতে থাকে, তো তার বউ কিন্তু বলবে যে তুমি তো ওখানে দূরে থাকো, তোমার রান্না বাড়া খাওয়ার সমস্যা, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি আমাকে ওখানে নিয়ে যাও, আমি তোমার রান্না বাড়া সব ইয়ে করবো। তাহলে একই ফ্যামিলিতে তাহলে আর থাকা হচ্ছে না, এখানে কিন্তু বিভাজনের ব্যাপারটা হচ্ছে, তাই না? তাহলে সবকিছু ডবল ডবল লাগবে। একটা যদি ফ্রিজ থাকে ওখানে আরেকটা ফ্রিজ, একটা যদি টিভি থাকে ওখানে আরেকটা টিভি, সবই ডবল ডবল লাগবে না, যেহেতু আরেকটা সংসার হতে যাচ্ছে। তো তখন অভ্যন্তরীণ উদ্দীপনা ওইটা, যে ভিতর থেকে একটা উদ্দীপনা দিচ্ছে, তার ওয়াইফ একটা উদ্দীপনা দিচ্ছে যে তুমি আলাদা হও, না হলে তো সমস্যা। বাহ্যিক উদ্দীপনা কি? যে অফিসের বস হয়তো বলছে যে আপনি এখানে স্থায়ীভাবে থাকেন, নাহলে অফিসে আসা যাওয়ার সমস্যা, ওটা মনে করো বাহ্যিক উদ্দীপনা। তো সেরকম একটা বই বিভাজিত হতে গেলে কিছু বাহ্যিক উদ্দীপনা লাগে। তো বাহ্যিক উদ্দীপনা অনেক রকম হয়, তার মধ্যে এইখানে যে বাহ্যিক উদ্দীপনা, এই কোষটা মারা গেলে এই কোষ থেকে বিভিন্ন রাসায়নিক উপাদান এই কোষের কোষঝিল্লিতে এখানে স্পর্শ করবে। কোষঝিল্লিতে আগে থেকে কিছু রিসেপ্টর প্রোটিন থাকে। রিসেপ্টর প্রোটিন বলতে যেই যেই জায়গাটা আর কি রিসিভ করে, এটাকে রিসেপ্টর সাইট বলে, এটাকে বলা হয় রিসেপ্টর সাইট। রিসেপ্টর মানে কি? রিসিভ করা। রিসেপ্টর মানে রিসিভ করা, সাইট মানে দিক, রিসিভ করার দিক। যে কি করবে, যে এই কোষটা মারা গেছে, বিভিন্ন কেমিক্যাল গুলো রিসিভ করবে, ওখানে টাচ লাগলে কেমিক্যাল গুলো ধরলেই তখন কোষটা উদ্দীপ্ত হবে, এবং উদ্দীপ্ত হলে এর ভিতরে যে নিউক্লিয়াস আছে কোষে, নিউক্লিয়াসের মধ্যে তো ডিএনএ আছে, ডিএনএ এর মধ্যে জিন আছে, ওই জিন অ্যাক্টিভ হয়ে কোষ বিভাজন করার জন্য প্রয়োজনীয় দুইটা জিনিস তৈরি করবে। তো তার মধ্যে একটার নাম হলো সাইক্লিন, বাংলায় লিখি, বইয়ে বাংলায় আছে সাইক্লিন। একটার নাম হলো সাইক্লিন প্রোটিন, তার সাথে আরেকটা হলো সিডিকে। সিডিকে এই দুইটা জিনিস তৈরি করবে, এই দুইটা জিনিস তৈরি করবে। তো এরকম নাম কেন হলো? সাইক্লিন নাম হয়েছে, আমরা জানি সাইকেল থেকে সাইক্লিন, সাইকেল মানে চক্র। কোষ বিভাজন কিন্তু চক্রাকারে ঘটে। একটা কোষ যখনই হলো সৃষ্টি হয়, সে কিন্তু আকৃতিতে বৃদ্ধি হয়, তারা আবার বিভাজনে যায়, বিভাজন হলে আবার নতুন কোষ হলো, আবার নতুন কোষ আবার বৃদ্ধি পাবে, তারপরে আবার বিভাজন করবে, পর্যায়ক্রমে কিন্তু চলে। এই জন্য এটাকে বলা হয় সাইকেল বা চক্র, যেটাকে আমরা কোষ চক্র বলি, তাহলে এই জন্য এখানে যেহেতু কোষ চক্র ঘটানোর কাজ করছে, তাই এই প্রোটিনের নাম সাইক্লিন। সাইকেল থেকে সাইক্লিন। সিডিকে নামকরণ কেন হলো? যে কে মানে কাইনেস, এটা একটা এনজাইম, কাইনেস হচ্ছে একটা এনজাইম, এটা একটা এনজাইম। তো এই এনজাইমটা কার উপর নির্ভরশীল? ডি মানে ডিপেন্ডেন্ট। ডি মানে কি? ডিপেন্ডেন্ট। এই ডি মানে হলো ডিপেন্ডেন্ট, ডি মানে হলো ডিপেন্ডেন্ট। সি মানে সাইক্লিন, তার মানে হচ্ছে সে হলো নির্ভরশীল কার উপরে? এই সাইক্লিন প্রোটিনের উপরে। এই এনজাইমটা সাইক্লিন প্রোটিনের উপর নির্ভরশীল। এই এনজাইম তখনই অ্যাক্টিভ হবে যখন সাইক্লিন প্রোটিন বের হবে। এটুকুতে লিখে নাও না, লিখে নিলে সুবিধা, পরবর্তীতে
বুঝতে সুবিধা আছে। লেখা হলে আমাকে বলো, সবার লেখা হয়েছে? তাহলে আমি আরেকবার বলি প্রথমে যেটুকু বললাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলে নাও। যা বলেছি তার মধ্যে কোনো কোশ্চেন নাই তো? আছে কারো কোনো কোশ্চেন আছে? মেয়েরা বলো তো কারো কোশ্চেন আছে? একটু যা বলেছি বুঝতে পেরেছো? আচ্ছা আমি আরেকবার বলি দিয়ে, তাহলে তুমি একটু শুনে নাও, পরে আসলাম। কোন কোষ যখন বিভাজন ঘটবে তখনই বিভাজন ঘটবে যখন সে বাহ্যিক উদ্দীপনা পাবে এবং অভ্যন্তরীণ উদ্দীপনা হবে। এই দুইটা ঘটনা ঘটলে তখন ওই কোষটা বিভাজিত হবে। আমাদের শরীরে সবসময় কোষ যতটা থাকার ততটাই থাকার নিয়ম। কোনো কারণে একটা কোষ মারা যাওয়ার সাথে সাথে, যেমন ধরো কোথাও কেটে গেলে দেখুন আবার ভরাট হয়ে যায়, তার মানে অন্য কোষগুলো উদ্দীপ্ত হয়ে যায়, যে বিভাজিত হয়ে সমান করতে হবে, যতটা কোষ ছিল অতটাই করতে হবে। তো এর উপরে একটা কোষ ছিল মারা গেছে, সাথে সাথে এই কোষের কোষঝিল্লিতে বিভিন্ন ধরনের রিসেপ্টর সাইট থাকে, যে কি করে রিসিভ করে, বিভিন্ন রাসায়নিক উপাদান রিসিভ করে। তো সেরকম রাসায়নিক উপাদান একটা রিসিভ করার কারণে এই কোষটা উদ্দীপ্ত হয়ে যায় এবং তার ভিতরে থাকা যে ডিএনএ মধ্যে জিন আছে, ওই জিন তখন দুইটা জিনিস তৈরি করে, একটা হলো সাইক্লিন নামক প্রোটিন তৈরি করে আর একটা সিটিকে। তো সাইক্লিন নাম কেন হলো? যেহেতু এটা একটা সাইকেল মানে চক্রাকারে ঘটে, তাই এর নাম সাইক্লিন। সাইকেল থেকে সাইক্লিন, ইন মানে প্রোটিন, সাইকেল যোগ ইন মানে কি সাইক্লিন, ইন মানে প্রোটিন। আর আরেকটা হলো এনজাইম সিডিকে, সি মানে সাইক্লিন, ডি মানে ডিপেন্ডেন্ট, কে মানে কাইনেস, তার মানে এটা একটা এনজাইম। যেহেতু কোনো শব্দের শেষে এস কথা থাকলে, কাইনেস এস, যেমন অ্যামাইলেস বলি না, তাহলে এস কথা থাকা মানে এনজাইম, এস কথা থাকা মানে এনজাইম। তাহলে এই এনজাইমটা এই সাইক্লিন প্রোটিনের উপর নির্ভরশীল। এই এনজাইম বের হওয়ার পর অ্যাক্টিভ হবে তখন যখন আরেকটা জিন সাইক্লিন প্রোটিন তৈরি করবে, এর সাথে যুক্ত হয়ে গেলে তখন অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলেই সে তখন কোষের বিভাজনের কাজ শুরু করে দিবে আর কি। কোষকে বিভাজিত করার যা যা দরকার, যেমন ধরো ডিএনএ ডবল করতে হবে, ডিএনএ ডবল করে দেবে, ডিএনএ ডবল না হলে বিভাজন হবে না, হ্যাঁ, ডিএনএ ডবল করে দেবে, আরো অনেক অনেক আরএনএ তৈরি করবে, অনেক প্রোটিন তৈরি করবে। বিভাজন করার জন্য যা যা দরকার, বাহুতন্ত্র তৈরি হওয়া, দুই পারে ক্রোমোসোমগুলো চলে যাওয়া, সব কাজ করা শুরু করে দেবে। তাহলে আগে বাহ্যিক উদ্দীপনা লাগবে, তারপর অভ্যন্তরীণ উদ্দীপনা লাগবে আর কি। ঠিক আছে? যেমন তোমাদের বইয়ের মধ্যে আরো কিছু আছে, বইয়ে যেগুলো আছে সেগুলো আমি সংক্ষেপটা বলি। বইয়ের মধ্যে বলা হচ্ছে, ধরো যে এমন ঘটনা ঘটলো যে তোমার রক্ত কমে গেছে, রক্ত কমে গেলে আমাদের কিডনি বুঝতে পারে, কিডনির মধ্যে যে রক্ত যখন যায় ও তখন প্রেসার কম পায়, রক্তের প্রেসারটা কম পায়। তখন কিডনির মধ্যে থাকা কিছু গ্রন্থি আছে, যেই গ্রন্থি মানে কি, যে কোষ বা কোষগুচ্ছ কোনো রস ক্ষরণ করে তাকে বলা হয় গ্রন্থি। তো কিডনির মধ্যে থাকা একটা গ্রন্থি আছে, যে যেমন অ্যাপিনেফ্রিন নামে একটা গ্রন্থি। ওই গ্রন্থি কি করবে, রক্ত যদি শরীরে কমে যায় তাহলে উদ্দীপ্ত হয়ে যায়, উদ্দীপ্ত হয়ে সে একটা হরমোন ক্ষরণ করে। ওই হরমোনের নাম হলো ইরাইথ্রোপোটিন। ওই হরমোনের নাম হলো ইরাইথ্রোপোটিন। ইরাইথ্রোপোটিন না, আসলে প্রোটিন। বইয়ের মধ্যে ইরাইথ্রোপোটিন আছে, ওটা ভুল, হ্যাঁ, ইরাইথ্রোপোয়েটিন হবে, বইয়ের মধ্যে ইরাইথ্রোপোটিন আছে, ইরাইথ্রোপোটিন হবে না। হ্যাঁ, এটা হলো কিডনি থেকে বের হওয়া একটা হরমোন। এই ইরাইথ্রোপোয়েটিন একটা হরমোন, একটা হরমোন। রক্ত যদি কমে গেলেই তখন হচ্ছে কিডনি থেকে একটা হরমোন বের হবে, যার নাম ইরাইথ্রোপোয়েটিন। ইরাইথ্রো মানে লোহিত কণিকা, ইরাইথ্রো মানে লাল বা লাল কণিকা, লাল কোষ। পোয়েটিন মানে তৈরির প্রক্রিয়া, তাহলে লোহিত কণিকা তৈরির প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন। ইরাইথ্রোপোয়েটিনটা সোজা চলে যাবে কোথায়, রক্ত কণিকা তৈরি হয় যে সমস্ত জায়গায়, যেমন আমরা জানি হাড়ের যে প্রান্ত গুলা আছে, ফিমার, তারপরে এই যে হিউমেরাস, রেডিওয়ালনা, এইগুলোর প্রান্ত জায়গা কিছু অস্থিমজ্জা থাকে, প্রান্তের দিকে কিছু লাল বর্ণের অস্থিমজ্জা থাকে। ওই অস্থিমজ্জার কোষগুলা
তে এই ইরাইথোপোটিন অস্থিমজ্জার কোষ, মনে করে এটা একটা অস্থিমজ্জার কোষ, এটা একটা অস্থিমজ্জার কোষ। তো ইরাইথোপোটিন এই অস্থিমজ্জার কোষে এখানে ধরো রিসেপ্টর সাইট আছে অনেকগুলো, এই রিসেপ্টর সাইটে টাচ করলেই বাহ্যিক উদ্দীপনা পেয়ে গেল। অস্থিমজ্জার কোষ বাহ্যিক উদ্দীপনা পেয়ে গেল, তখন ও বুঝতে পারবে বাহ্যিক উদ্দীপনা পেয়ে গেলে কি হবে। অস্থিমজ্জার কোষের ভিতরে যে নিউক্লিয়াসের মধ্যে তো ডিএনএ মধ্যে জিন, ওই জিন তখন এই সাইক্লিন আর সিডিকে তৈরি করে ফেলবে। যখনই তৈরি করে ফেলবে তখন কোষ বিভাজনের কাজ শুরু হয়ে যাবে। কোথাও কেটে গেছে মনে করো, হ্যাঁ কোথাও কেটে গেছে, কেটে গেলেও তোমার হচ্ছে যে অনুচক্রিকা এবং হচ্ছে শ্বেতকণিকা হচ্ছে যে কেটে গেলে হয় কি বহিরাগত জীবাণু আসতে শুরু করে, তখন হলো শ্বেতকণিকা তখন মনে করে যে আমি একা একা পারবো না, আমার সেনাবাহিনী আরো দরকার। তখন শ্বেতকণিকাও কিন্তু কিছু গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। শ্বেতকণিকার অনুচক্রিকা দুজনাই মনে রাখবা, ভুলে গেলে মনে রাখবা, শ্বেতকণিকা ও অনুচক্রিয়া এই দুজনাই গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। গ্রোথ ফ্যাক্টর বইয়ের মধ্যে আছে যদিও, তারপরে এক জায়গায় লেখা রাখলে রাখো মনে রাখার জন্য। এরা দুজনাই গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। গ্রোথ মানে বৃদ্ধি, উপাদান মানে কি বৃদ্ধি উপাদান। কি বৃদ্ধি উপাদান? শ্বেতকণিকা আমার বেশি বেশি লাগবে, বুঝা গেল কি? আর অনুচক্রিকা সেও গ্রোথ ফ্যাক্টর তৈরি করছে। সে বলছে যে এখানে যেহেতু কেটে গেছে, তাহলে কেটে দেওয়ার কারণে সেইখানে তো আরো কোষ দরকার। কেটে যাওয়া কোষগুলো যদি একবারে এমন ভাবে কেটে রক্তের সাথে বের হয়ে চলে গেছে যে ভাঙা কোষগুলো আর কোনো রাসায়নিক উপাদান ক্ষরণই করতে পারছে না, তো সেক্ষেত্রে অনুচক্রিকা সেও গ্রোথ ফ্যাক্টর তৈরি করবে। তো গ্রোথ ফ্যাক্টর মানে উপাদান, গ্রোথ মানে বৃদ্ধি উপাদান তৈরি করলো। এই বৃদ্ধি উপাদানগুলা কেটে যাওয়ার নিচের দিকে যে কোষগুলো কেটে যায়নি সেইখানকার রিসেপ্টর সাইটে টাচ করবে, বাস ওই কোষটা উদ্দীপ্ত হয়ে যাবে। তখন তারা ভিতরে অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে জিন আছে ওই জিন তখন এই দুইটা তৈরি করে ফেলবে, বাস কোষ বিভাজন শুরু। বুঝতে পেরেছো কি? এইটুকু পর্যন্ত বইয়ের ভাষা আগে একটু পড়ে দেখো, এর মধ্যে না বোঝার কি পাচ্ছ এইটুকু পর্যন্ত বইয়ের ভাষা আগে একটু পড়ে ফেলো 2-3 মিনিট, তারপর আবার আমরা সামনে আগাবো। এইটুকু আগে পড়ে ফেলো, কারণ কোনো কিছু না বুঝে মুখস্থ করা যাবে না, সবকিছু বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তোমরা পড়বা যে এই যে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ, এই জায়গা থেকে আর কি এখান থেকে ইন্টারফেস হওয়ার আগ পর্যন্ত না, ইন্টারফেস দশার পর্যন্তই পড়ে ফেলো। ইন্টারফেস পর্যন্ত পড়ে ফেলো। G1 দশা আমি আবার পড়াবো, ইন্টারফেস পর্যন্ত পড়ো। ইন্টারফেস পর্যন্ত পড়ে কোনো কোশ্চেন আছে কিনা বলো। না বোঝার শব্দগুলো আমি লিখে রাখছি, পরে আমি বলবো। হ্যাঁ ইমুন আমি লিখে রাখছি, না বোঝার শব্দগুলো যেগুলো পাবা ওগুলো একটু আমাকে বলবা, আমি সেগুলো লিখে রাখছি, পরে বলছি। ইমিউন সিস্টেম লিখে রাখছি, পরে বলছি। আর না বোঝার কি হচ্ছে সেটা একটু বলবা। বিভাজন এগুলো এমসিকিউ হিসেবে, এগুলো কিন্তু সৃজনশীল না। হ্যাঁ এগুলো এমসিকিউ হিসেবে পড়তে হবে যে গ্রোথ ফ্যাক্টর কে তৈরি করে, তাহলে বলবো অনুচক্রিকা তৈরি করে, শ্বেতকণিকা তৈরি করে। হ্যাঁ ইরাইথোপোয়েটিন কে তৈরি করে, বলবো কিডনি তৈরি করে। ইরাইথোপোয়েটিন কে তৈরি করে, কিডনি তৈরি করে। এই
এগুলো এমসিকিউ। হ্যাঁ, তাহলে সিডি কে সাইক্লিন কে তৈরি করে, জিন তৈরি করে। সিডি কে সাইক্লিন কে তৈরি করে, জিন তৈরি করে। নিউক্লিয়াসের মধ্যে থাকা ডিএনএ জিন তৈরি করে, সিডি কে সাইক্লিন। সিডি কে সাইক্লিন। পড়া শেষ হলে আমাকে একটু বলবা। হ্যাঁ, তোমাদের লটারি লিখতেছে আর কি, লেখা শেষ হলে আমি দেখে আসি। আচ্ছা, আশা করি সবার পড়া গেছে। লটারি লেখা প্রায় শেষের দিকে, মানে তোমরা যতক্ষণ ততটা লটারি লিখতে হচ্ছে তো ওই কারণে। আচ্ছা বলো, এই দুইটা ছাড়া আর কি কোশ্চেন দিয়েছে বলো, তুমি বলো। সারফেসের রিসেপ্টর প্রোটিন, এটা সারফেস মানে ছাদ বা প্রাচীর। দেখো সারফেস মানে কি, এটা ধরো একটা কোষ। হ্যাঁ, তো রিসেপ্টর প্রোটিন, এই তাকাও, যে প্রশ্ন করলে সে যদি না তাকাও তাহলে কি সমস্যা? হ্যাঁ, কলম জাহান্নামে যাক, সমস্যা নাই, তুমি আগে শিখো। কলম জীবনে তুমি অনেক কিনতে পারবে, ডাক্তার হয়ে যাবে বড়, তখন কত কলম কিনবা, তাই কিনা? কিনতেই তো হবে না, খালি গিফট হবা। হ্যাঁ, আচ্ছা দেখো সারফেস মানে কি, আমি রিসেপ্টর প্রোটিন সম্পর্কে আগে বলেছি, তাই না? সারফেস মানে ছাদ বা বাইরের দিকে, রিসেপ্টর প্রোটিন কিন্তু প্রাচীরের বাইরে থাকে, তাই সারফেস। সারফেস মানে ছাদ বা বাইরের দিক, বাইরের দিকে রিসিভ করার প্রোটিন, এটাকে বলে রিসেপ্টর প্রোটিন। হ্যাঁ বলো, কমাই দেবো। এটা তো কোশ্চেন না, এটা পরামর্শ, আমি বলি কোশ্চেন। কমাই দেবো মানে কি, ঠান্ডা বাড়াবো না? ও আচ্ছা বলো, আর কার কোথায় কোশ্চেন? এই দুটো ছাড়া আর কোনো কোশ্চেন আছে? বোন ম্যারো হলো অস্থিমজ্জা। বোন ম্যারো ইংরেজিতে বলে, বাংলায় বলে অস্থিমজ্জা। মানে এই যে এই সমস্ত জায়গার ভিতরে যে কোষগুলো আছে না, এই কোষগুলোকে বলা হয় বোন ম্যারো বা অস্থিমজ্জা। ওই প্রান্তের দিকে যে ওখানে গ্যাপ গ্যাপ যুক্ত কোষ থাকে, ওই কোষগুলো রূপান্তরিত হয়ে লোহিত কণিকা তৈরি করতে পারে, শ্বেতকণিকা তৈরি করতে পারে, অনুচক্রিকা তৈরি করতে পারে। ওইখানকার কোষগুলোকে বোন ম্যারো বলে। একটা মানুষের দেহ থেকে একটা মানুষের দেহ স্থাপন করা যায়, করা যায় টিস্যু ম্যাচ করলে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন এই দুইটা যেহেতু কোশ্চেন হলে যেটা একটু শুনে নাও, যে একটা হলো ইমিউন সিস্টেম। ইমিউন মানে প্রতিরক্ষা সিস্টেম। আমাদের যে শ্বেতকণিকা আছে এদেরকে বলা হয় ইমিউন সিস্টেম, মানে এরা প্রতিরক্ষার কাজ করে, এটাকে বলা হয় ইমিউন সিস্টেম। এরা প্রতিরক্ষার কাজ করে, এদেরকে বলা হয় ইমিউন সিস্টেম। বিপাকীয় নিউক্লিয়াস মানে যেই কোষটা বিভাজিত হবে আর কি, যে কোষটা বিভাজিত হবে সেই কোষের নিউক্লিয়াস প্রচুর পরিমাণে ক্রিয়া বিক্রিয়া ঘটাতে থাকে, ওটাকে বলে বিপাকীয় নিউক্লিয়াস। যে কোষটা বিভাজিত হতে চাইবে না সেই কোষটা নিউক্লিয়াসের মধ্যে সার্বক্ষণিক বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া করতে শুরু করে দেবে, ওটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। আর কিছু আছে কি বলো, আর কোনো কোশ্চেন আছে এই দুটোর মধ্যে? হ্যাঁ, ইন্টারফেস দশা থেকে সৃজনশীল একবার দুইবার আসছে, তবে এমসিকিউ বেশি আসে। এখন আমরা ইন্টারফেস দশার তিনটা ভাগ সম্পর্কে আলোচনা করব।
এটা একটু দেখো, এটা আলোচনা করলেই তোমরা বুঝতে পারবা, এটা তোমার বই না পড়লেও হবে, শুধু আলোচনা করবো তাহলে মিলে চলবে, এটা বই রিডিং করতে হবে না, আলোচনা করলে বুঝতে পারবে। ইন্টারফেস দশা আমরা জানি যে একটা কোষ চক্র, মানে যেহেতু চক্রাকারে ঘটে তাই কোষ চক্র, কোষ চক্রের অল্প একটু জায়গা যেটাকে বলা হয় এম ফেজ, এটা কিন্তু বইয়ের মধ্যে ছবি আছে এম ফেজ, হ্যাঁ, মানে মাইটোটিক ফেজ। এম ফেজ মানে মাইটোটিক, মানে বিভাজন দশা, এম ফেজ মানে বিভাজন দশা, হ্যাঁ। তারপরে আছে হলো G1 দশা, এটা হলো G1 দশা, তারপরে আছে হলো S দশা। তাহলে এটা হলো G1 দশা, এটা হলো S দশা, আর এটা হলো G2 দশা। তো এখন বলা হচ্ছে যে শুধু হচ্ছে এম ফেজে 5 থেকে 10% সময় লাগে, এম ফেজে 5 থেকে 10% সময় লাগে। G1 মানে কিন্তু আসলে গ্যাপ বা বিরতি বা ইন্টারফেস, গ্যাপ বা বিরতি বা ইন্টারফেস। G1 মানে জি মানে গ্যাপ, গ্যাপ বা বিরতি বা ইন্টারফেস দশা 1, ইন্টারফেস দশা 1, এটাতে 30 থেকে 40% সময় লাগে, 30 থেকে 40% সময় লাগে। এইটাতে লাগে 30 থেকে 50% সময়। এই পার্সেন্টেজটা মনে রাখতে হবে, হ্যাঁ, এটা পরীক্ষায় কত সময় লাগে এমসিকিউ হিসাবে আসে। সর্বশেষ হলো এটাতে লাগে 10 থেকে 20%, এই সময়টা মনে রাখতে হবে। তো ভুলে গেলে তুমি এভাবে মনে রাখতে পারো, সেটা হলো এই যে এটা হলো 34 মনে রাখলাম, এটা হলো 35 মনে রাখলাম, আর এটা হলো 36 মনে রাখলাম। এখন তুমি বলবা যে এটা আবার 36, সেটা আবার কি? আচ্ছা, 34 কেন মনে রাখবা? 34 মানে 30 থেকে 40, আর 35 মানে 30 থেকে 50, 36 মানে হলো যে 3 বারং 36 হয় কিনা, 3 বারং এখানে 12 10 20 মানে কি 12, তাহলে এটা শেষ ধাপ, তৃতীয় নম্বর ধাপ, তাই 3 বারং 36 মানে 36 কে 12 দিয়ে ভাগ দিবা, 36 কে 12 দিয়ে ভাগ দিবা, এরকম মনে রাখার জন্য আমি এটা 36 লিখেছি। 36 লিখে 3 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কি 3 বারং 36, 12 মানে 10 থেকে 20, 12 মানে 10 থেকে 20, হ্যাঁ, না ওটা হলো তো তুমি ভুলে গেলে তখন এটা 36 মনে রেখে ওটাকে 3 দিয়ে ভাগ করবা, 34 35 36, তারপরে 36 এ কি করবা, 3 দিয়ে ভাগ দিবা, 3 বারং 36, তার মানে 12 মানে 10 থেকে 12, 12 মানে 10 থেকে 12। এই আমরা 12 লিখলে তো বুঝতে পারছি, একের সাথে একটা শূন্য দিব, আর ভালো হবে, মানে ভালো হবে, তাই না? হ্যাঁ, তাই না? এই আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটা তো সময় সম্পর্কে জানলাম। এখন দেখো যে যেটা G1, এটাই হলো আসলে ইন্টারফেস দশা, এই তিনটাকে একসাথে বলা হয় ইন্টারফেস দশা, এই তিনটাকে একসাথে বলা হয় ইন্টারফেস দশা, এই তিনটাকে একসাথে কি বলা হয়? ইন্টারফেস দশা, ইন্টারফেস দশা, এই তিনটাকে একসাথে বলা হয় ইন্টারফেস দশা, মানে প্রস্তুতিমূলক দশা। ইন্টারফেস দশার বাংলা অর্থ প্রস্তুতিমূলক দশা, প্রস্তুতিমূলক দশা, প্রস্তুতিমূলক দশা, ইন্টারফেস দশা মানে প্রস্তুতিমূলক দশা, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে প্রস্তুতিমূলক দশা তে প্রস্তুতি নাই, তো কি প্রস্তুতি নাই খেয়াল করো, একটা কোষ যখন বিভাজিত হতে চাইবে তখন বিভাজন করার জন্য যা যা দরকার তাই সে তৈরি করবে। একটা ফ্যামিলি যদি বিভাজন ঘটাতে চায় তখন কিন্তু ওই ফ্যামিলিতে যা যা ছিল ও যে ফ্যামিলিতে যাবে সেই ফ্যামিলিতে কিন্তু তাই তার রাখতে হবে, সবকিছু ডবল করতে হবে। তো তাহলে প্রথমে প্রস্তুতিমূলকের G1 দশায় কি কি ঘটে? G1 দশায় যেটা ঘটে, বিরতি 1 বা ইন্টারফেস 1 এ যেটা ঘটে সেটা হলো একটা কোষ বিভাজিত হতে গেলে ডিএনএ ডবল হতে হবে, যেটাকে ডিএনএ রেপ্লিকেশন বলে বা ডিএনএ এর প্রতিরূপ গঠন বলে। ডিএনএ কে ডবল হতে হবে, তো ডবল করার জন্য যে এনজাইম যে প্রোটিন লাগবে সেগুলো G1 দশায় তৈরি হয়ে যাবে, আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে আরএনএও কিন্তু লাগে, ওই যে আরএনএ প্রাইমেস এনজাইম প্রাইমার তৈরি করে। প্রাইমার তো একটা আরএনএ, না?
তাহলে G1 দশায় ডিএনএ রেপ্লিকেশন করার জন্য যা যা দরকার তা G1 দশায় তৈরি হবে। তাহলে এখানে কিন্তু ওই যে বললাম জি মানে গ্যাপ, গ্যাপ মানে বিরতি, বিরতি বলতে এখানে ইন্টারফেজ দশার কথা বলছে। ইন্টারফেজ দশা মানে বিরতি দশাই, কিন্তু ইন্টারফেজ দশা মানে বিরতি দশা, ইন্টারফেজ দশা মানে বিরতি দশা। তাহলে মনে রাখবা G1 মানে বিরতি 1 বা ইন্টারফেজ 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে তার মানে হলো ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিরূপ গঠনের জন্য বা একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হওয়ার জন্য যা যা দরকার তা G1 দশায় তো ঘটে যায়, ঠিক আছে? হ্যাঁ বলবো, আগে এখানে তো শেষ করি, তারপরে তো ওখানে যাব। এইটুকু তো আগে হজম হতে হবে, তাই না? তারপরে তো ওখানে যাব, তারপরে তো এখানেও যাব, হ্যাঁ? লাফতে লাফতে তো যাওয়া যাবে না। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? G1 আগে বলো। নাই। তাহলে এবার দেখো এস, এস মানে হলো সিনথেসিস দশা। এস মানে কি? সিনথেসিস দশা, সিনথেসিস দশা। এটাকে বাংলায় বলা হয় সংশ্লেষণ, সংশ্লেষণ দশা। বাংলায় বলা হয় সংশ্লেষণ। মনে রাখবা উৎপাদন আর সংশ্লেষণ এই দুটোর মধ্যে পার্থক্য আছে। উৎপাদন আর সংশ্লেষণ এই দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? উৎপাদন বলতে বোঝায় যে দুইটা বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে কিছু তৈরি করলো, কিছু তৈরি হওয়া। যেখানে দুইটা বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করছে তারপর তৈরি হয়ে গেল, এটাকে বলা হয় উৎপাদন। কিন্তু সিনথেসিস বা সংশ্লেষণ এরকম কিছু না যে দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করলো কিছু তৈরি হয়ে গেল, এরকম না। সংশ্লেষণ বলতে বোঝায় যখন দুইয়ের বেশি সংখ্যক বিক্রিয়ক, মানে ধরো 3টা 4টা 5টা 6টা 7টা পদার্থ একসাথে বিক্রিয়া করলো, হ্যাঁ, বিক্রিয়া করে তারপরে কিছু উৎপাদন হলো, এরকম ঘটনা যদি ঘটে তখন এর নাম হবে সংশ্লেষণ। তখন এর নাম হবে কি? সংশ্লেষণ। তার মানে যে যেমন সালোক সংশ্লেষণ বলি না আমরা, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণে অনেকগুলো বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে না। কারণ ধরো ক্লোরোফিল অণু, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে পানি, তারপরে ম্যাঙ্গানিজ আয়ন, ক্লোরিন আয়ন করতেছে কিনা, আলো, অনেকগুলো বিক্রিয়ক বিক্রিয়া করছে না, সেজন্য আমরা সালোক সংশ্লেষণ বলি। সালোক মানে আলোক, সংশ্লেষণ মানে অনেকগুলো বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করছে, তাই এর নাম সালোক সংশ্লেষণ। তাহলে মনে রাখতে হবে যে সালোক সংশ্লেষণ নামকরণ কিন্তু এই কারণে হয়েছে। বুঝতে পেরেছো? তো এটুকু পর্যন্ত বুঝতে পারলে কিনা আগে একটু বলো। বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমি ভুলে গেছি, তো মানে ক্লাস শেষে ফিডব্যাক নিয়ে আসছে, আসে অবশ্য ভোট এর পরের দিন পড়া ধরবো, যে যে পারবা তাকে তাকে চকলেট দেবো। আবার না, চকলেট হচ্ছে যে ওই যে ঝাল মিষ্টির যে চকলেট, ঝাল তেঁতুল, হ্যাঁ হ্যাঁ, ওটা আমার কাছে ভালো লাগে তাই। তো আর আবার হচ্ছে ক্লাস চলাকালীন সময়ও ফিডব্যাক দিলে যে পারবা তাদেরকে চকলেট দেবো, ঠিক আছে? আচ্ছা, যাতে করে তোমরা প্রতিদিন আবার প্রতিদিন করো এই কারণে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কিন্তু বলেছি যে যারা আর কি 2 মাস একদিনও মিস করবে না তাদের জন্য পুরস্কার থাকবে, ওই যে দামি কলমগুলো পুরস্কার থাকবে, 2 মাস একদিন মিস না করবে। আচ্ছা, 2 মাস কবে থেকে শুরু হবে? শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। আচ্ছা, আজকে থেকেই নালে শুরু হলো, যে গতকালকে থেকে। আচ্ছা, তোমার আজকে হয়েছে, যার আজকে হলো তার আজকে থেকে 2 মাস, যার আজকে হলো, আর যে যারা গতদিন করছে তাদের গতদিন থেকে 2 মাস, ওইভাবে গণনা না। গতদিন তো ঘোষণা হয়েছে, কাজে গতদিনই শুরু, তাই না? এখন কেউ ধরো নতুন আসলো, যেমন আরেকটা মেয়ে গেছে পড়ার কথা, সিটি কলেজের একটা মেয়ে, কনক কি আসলো আজকে? না, কনক আসেনি বাড়িতে। ও তাহলে ওর হলো যেদিন আসবে সেদিন থেকে ওর 2 মাস, যেদিনই জানতে পারবে সেদিন থেকে তার 2 মাস, এই আর কি। হ্যাঁ, আচ্ছা, শুক্রবার সহ না এক্সট্রা ক্লাস না, তবে ওই যে শনিবারটাও বাদ দেওয়া যাবে না, কারণ ওটা তো তোমাদের মূল ক্লাস। শনিবার 11:30 ক্লাস হয়, এখানে কিন্তু লেখা আছে শনিবারে 11:30 ক্লাস হয়, এখানে কিন্তু লেখা আছে, বুঝতে পারছো? এই জন্য ওটা সহকারী। হ্যাঁ, শনিবারে 11:30 ক্লাস হয়, এটা কিন্তু দ্বিতীয় পদের ক্লাস, এটা মনে রাখতে হবে। প্রতি শনিবার 11:30টায়। একটা আগে ভাগে হয় না স্যার, এত বেলা হয়ে গেছে। না, ওদের অনেকে প্রাইভেট থাকার কারণে এটা হচ্ছে, সব ব্যাচ মিলে করা হচ্ছে তো, অনেকের প্রাইভেট থাকে। তো কয়টা ব্যাচ পড়াবেন? না, কয়টা ব্যাচ বলতে কি, যে অনেকে তো অনলাইনে করে, আসে না, তো সবাই তো আসে না, সবাই আসলে তো ক্লাসেও আসবে না, তো সবাই তো আসে না। কিন্তু ওরা যারা তো অফলাইনে সরাসরি ক্লাস করতে চায়
তাদের তো আসতে হবে, তাই না? আর যারা বাড়িতে বসে অনলাইনে করবে, আমি যেহেতু দিয়ে দিই, কারণ অনেকে বাড়িতে বসে করে, তো তো এরকম। কিন্তু আসলে সবকিছু অনলাইনে ভালো হয় না। মানে তুমি চিন্তা করো যে অনেকে বলে যে অনলাইনে এখন সব হয়, অনলাইনে এখন বিয়েও করা যায়, করা যায় না? তো অনলাইনে কি, আচ্ছা অনলাইনে তাহলে বিয়ে করা যায়, অনলাইনে কি বাবু নেওয়া যাবে? অনলাইনে কি বাবা হতে পারবে, তাই না? অনলাইনে মা হতে পারবে? তো ওটা তো সম্ভব না। তাহলে সবকিছু কি সম্ভব অনলাইনে, তাই না? যেমন করোনার সময় এরকম ঘটনা ঘটছিল যে করোনার সময় দুইজন নাকি বিয়ে করতে, একজন মেয়েটা হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার আর ছেলেটা হলো ডাক্তার। তো এখন ডাক্তার তো খুব সচেতন, তো বিয়ে করতে, অনলাইনে বিয়ে করতে। এখন অনলাইনে বিয়ে করার পর এখন আর ওই ডাক্তার মনে করো ওর থেকে সবসময় বলে তুমি 6 ফিট দূরে থাকবে, তো কাছাকাছি দূরে 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 কথা বলে, কাছাকাছি আসে না। তো বলছে যে দেখো, কম্পিউটার ইঞ্জিনিয়ার বলছে দেখো মেয়েদের তো বেশি বয়স হলে বাচ্চা কাচ্চার সমস্যা, আমি তো পড়াশোনা করে বয়স এমনি হয়ে গেছে, এখন তো করোনা কবে ঠিক হবে, আর তখন আমি মা হবো, তা আমি তো মা হতে চাই। তো বলছে না না, এই 6 ফিটের কাছাকাছি তুমি আসবে না। তো বলছে যে না, দূরে অন্য বিছানায়, মানে একসাথে না, অন্য বিছানায় হয়, যে করোনার যাতে না হয়, তো একসাথে ঘুমায় না, দূরে থাকে। এখন বলছে আরে, তখন বলছে বউটা তখন রেগে দিয়ে বলছে যে আরে আমি কি মা হওয়ার জন্য আমি কি কম্পিউটারে ডাউনলোড দিয়ে বাবু নিয়ে আসবো? কম্পিউটারে ডাউনলোড দিয়ে বাবু নিয়ে, তাহলে সবাই কি করবে? সবাই নেট ঘাটে 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 যে বাবুটা খুব সুন্দর, হ্যাঁ, যেমন যে বাবুটা যে যেটা চায়, যে মেয়ে চাই, ওরকম করে খালি ডাউনলোড দিবে আর মনে করো প্রিন্টারের ভিতর দিয়ে বের হয়ে চলে আসবে, মাছ আদর কিছু, হ্যাঁ, তাই কি না? তাহলে তো ভালোই, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা ডাউনলোড দিয়ে একাই বের করে ফেলবে, তখন সবাই কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে যাবে, যে নিজের বাবু নিজে বের করবে, তাই কি না? আচ্ছা, তাহলে এইটুকু হলো আশা করি। এবার দেখো এই দশায় কি কি ঘটে, এই দশায় কি কি ঘটে? এই দশায় যেহেতু সিনথেসিস, তাহলে তো এখানে অবশ্যই কতগুলো বিক্রিয়া করে কোনো কিছু উৎপাদন করবে। তো এই দশায় কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। এই দশায় কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। শুধু কি ডিএনএ রেপ্লিকেশন হলে হবে? আমরা তো জানি ডিএনএ তো হিস্টোন নামক প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকে না? এই যে হিস্টোন, এটা ধরো হিস্টোন, তাহলে হিস্টোন নামক প্রোটিনের সাথে, এই যে এটা হলো হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনের সাথে কি করে পেঁচিয়ে থাকে না? পেঁচিয়ে থাকে, হিস্টোন প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকে। তাহলে ডিএনএ শুধু রেপ্লিকেশন হলেই তো হবে না, হিস্টোন প্রোটিনেরও রেপ্লিকেশন হতে হবে। ডবল তো, তাই একটু ডবল করে দিচ্ছি, হ্যাঁ, ডবল। ডিএনএ যেহেতু ডবল হেলিক্স, তাহলে শুধু ডিএনএ রেপ্লিকেশন হলে হবে না, হিস্টোনেরও কিন্তু রেপ্লিকেশন হবে। অর্থাৎ ডিএনএও ডবল হবে, পাশাপাশি হিস্টোন প্রোটিনও ডবল হবে। কার মনে আছে বলো? হিস্টোনের বাংলা অর্থ কি বলো? এটা তো হিস্টোন, হিস্টোনের বাংলা অর্থ কি বলো না, ঠিক করে বলো। হ্যাঁ, এই তো, ধন্যবাদ। কোন জন্য বলছে না? হ্যাঁ, আজকে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা থাকলে ডিএনসি কনফার্ম। হ্যাঁ, এখন দেখো এটা কি ডিএনএ, তো মনে রাখতে হবে যে ডিএনএ আর হিস্টোন এই দুটোকে একসাথে আমরা বলি ক্রোমোসোম, হলো কি? আর ক্রোমোসোম যখন সুতার মতো থাকে তখন এর নাম হয় ক্রোমাটিন, তখন এর নাম কি? ক্রোমাটিন। তো ইন্টারফেজ দশায় ক্রোমাটিনই থাকে, তাই না? ইন্টারফেজ দশায় ক্রোমোসোমটা আসলে ক্রোমাটিনই থাকে, ক্রোমাটিন আর কি ক্রোমোসোম, দুটার মধ্যে একটু পার্থক্য আছে, তাই না? বলো ক্রোমাটিন মানে কি? কার মনে আছে? ক্রোমাটিনের বাংলা অর্থ কি? ক্রোমোসোমের অর্ধেক স্যার। হ্যাঁ, এই তো, হ্যাঁ, এরও কিন্তু টিএমসি হয়ে যেত। তাহলে ক্রোমা আর টিন, তাহলে ক্রোমা মানে হলো ক্রোমোসোম, ক্রোমা মানে ক্রোমোসোম, ক্রোমা মানে কি? ক্রোমোসোম। টিন মানে হলো সুতা, তার মানে ক্রোমোসোম যখন সুতার মতো তখন তার নাম হয় ক্রোমাটিন। আর এই ক্রোমো মানে ক্রোমা, ক্রোমা মানে রঙিন, সোমা মানে বস্তু, রঙিন বস্তু। যখন রং ধারণ করে, রং দিলে রং ধারণ করে, তাই না? তাহলে যখন হচ্ছে ডিএনএ গুলো খুব কাছাকাছি চলে আসে, খুবই কাছাকাছি, খুব ঘনভাবে বিন্যস্ত হয়ে থাকে, এরকম কাছাকাছি হয়ে থাকে, তখন এটা কি খাটো আর মোটা হয়, তখন এটাকে আমরা বলি ক্রোমোসোম। তাহলে এটা ধরো ক্রোমাটিন, এটা কিন্তু ক্রোমোসোম, কারণ এটা অনেক কাছাকাছি চলে আসে, ব্যাস খায় কাছাকাছি চলে আসে, এটা ক্রোমোসোম, এটা ক্রোমাটিন, তাই না? তাহলে ডিএনএ শুধু রেপ্লিকেশন হবে না, পাশাপাশি তোমার হিস্টোন প্রোটিনেরও
রেপ্লিকেশন হবে মানে ডবল হবে, ঠিক আছে। একই সাথে অন্যান্য যে নিউক্লিয়াসের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ, একই সাথে বিভিন্ন এনজাইম বিভিন্ন প্রোটিন এগুলো ডবল হবে। আচ্ছা, সবকিছু ডবল হওয়ার কাজ হবে এস দশায়, এই জন্য এর নাম হলো সিনথেসিস। তাহলে মেইন ডবল এখানে হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, আর হিস্টোন প্রোটিন এই দুটো মেইন, এটা কোন রাখলে হবে। এটা 30 থেকে 50% সময়। এবার দেখো G2 গ্যাপ বা বিরতি বা ইন্টারফেস 2, এই দশায় কি ঘটে? এই দশায় হলো একটা কোষ বিভাজিত হতে গেলে তোমার দরকার হলো মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলস মানে হলো যে আমরা জানি কোষের মধ্যে কিছু সুতার মতো গঠন থাকে, যেটাকে কোষীয় কঙ্কাল বলা হয়, তাই না? তো মাইক্রোতন্ত্র তৈরি হয় মাইক্রোটিবিউলস দিয়ে। মাইক্রো মানে হচ্ছে ছোট, টিউব মানেও ছোট, উল মানে আরো ছোট, মানে খুবই ছোট। মাইক্রোটিবিউলস, মাইক্রোটিবিউল, টিউবিউল, মাইক্রোটিবিউলস। টিউব মানে হলো ছোট, উল মানে আরো ছোট, মানে খুব ছোট্ট ছোট্ট যে টিউব আকৃতির গঠন, ওইটাকে বলা হয় মাইক্রোটিবিউলস। ওই মাইক্রোটিবিউলস গুলা বৃদ্ধি পেতে তৈরি হতে শুরু করে, কারণ হলো ক্রোমোসোমকে দুই পারে নিয়ে যেতে গেলে মাইক্রোটিবিউলস লাগবে। প্রাণী কোষ হলে অবশ্য সেন্ট্রোসোম থেকে মাইক্রোটিবিউলস গুলা বের হয়, সেন্ট্রোসোম থেকে মাইক্রোটিবিউলস গুলা বের হয়। এখন হলো G2 পর্যন্ত পড়ে একটু পড়ে না বোঝার শব্দ খুঁজে বের করো। G2 পর্যন্ত পড়ে না বোঝার শব্দ ক্লাসের পড়া ক্লাসে হয়ে যেতে হবে, এরকম ভাবে পড়তে হবে, হ্যাঁ। বাসায় যেন আর মুখস্থই করতে না হয়, তুমি ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেলো, ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে ফেলতে হবে, বাসায় এর জন্য রাখবা না। আচ্ছা, না বোঝার শব্দগুলো আমি লিখে রাখি, তারপরে বলবো, হ্যাঁ। ম্যাচুরেশন, তোমরা পড়তে থাকো। না বোঝার শব্দগুলো আমি হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মাইটোটিক ফেজ মানে শুধু হলো যে বিভাজন দশা, এটা হলো শুধু নিউক্লিয়াসের বিভাজন না, যে সাইটোপ্লাজমের বিভাজন সবকিছু একসাথে হলো এম ফেজ। এম ফেজে হলো যখন বিভাজন হওয়া শুরু হয়ে গেল, আর এখানে কিন্তু প্রস্তুতির মূলক কাজেরই সব ঘটনা, প্রস্তুতি হচ্ছে, এখনো যাওয়া শুরু হয়নি। তাহলে মাইটোটিক ফেজ বলতে এম ফেজ বোঝায়। হ্যাঁ, ম্যাচুরেশন ওটা লিখছি, পরে বলছি, হ্যাঁ, ওটা লেখা হয়ে গেছে, পরে বলছি। স্যার, হ্যাঁ বলো। এই কিছু কোষ জীবাণু পরিবেশে আটকা পড়ে থাকে, আটকা পড়ে থাকে স্যার, কেন আটকা পড়বে? তাই তো, G2 তো সে কেন আটকা পড়ে? জীবাণুদের সাথে তো আটকা পড়ে থাকে। পড়া শেষ হলে বলো, হ্যাঁ। শেষ সবার? এদের কারো কারো হয়নি মনে হচ্ছে না। এর বাইরে কারো কোনো কোশ্চেন আছে? এর বাইরে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। এই দুইটা কোশ্চেনের বাইরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বোর্ডে লেখা আছে, এই দুইটার বাইরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই দুইটার বাইরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আছে কি এই দুইটার বাইরে কারো কোনো কোশ্চেন? কেমন হয়েছে? বলো কোনটা? ও ওটা তো লিখছি, ওটা ওই যে ডান দিকে রাখো, হ্যাঁ। মানে বলছি এই দুইটার বাইরে, বোর্ডের দিকে তাকা দেখো, এই দুইটার বাইরে কারো কোনো কোশ্চেন আছে? ওই দুইটার বাইরে, হ্যাঁ, এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, তাহলে লিখে রাখি, দ্বিগুণ হয়ে যায়, এটাকে দ্বিগুণ বলা হয়।
দ্বিগুণ বা দ্বিতন, দ্বিগুণ বা দ্বিতন বলা হয়। বুঝতে পারা? আচ্ছা, তাহলে এবার একটু দেখো এগুলো একটু বলে নিই। মানে তোমার G2 পর্যন্ত, হ্যাঁ, G2 পর্যন্ত তোমার হচ্ছে সবকিছু ঠিকঠাক ভাবে তৈরি হলো কিনা, যেমন এই দশায় রেপ্লিকেশন ঠিকভাবে হলো কিনা, ডিএনএ ডবল হলো কিনা, হিস্টোন প্রোটিন ঠিকভাবে ডবল হয়েছে কিনা, এই সব কিছু যদি ঠিকঠাক ভাবে তোমার ইন্টারফেজ দশাতে তৈরি হয়ে যায়, তাহলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর মানে কি, ম্যাচুরিটি অর্জন করেছে। প্রমোট মানে জিন তখন একটা প্রোটিন তৈরি করে, বলে যে হ্যাঁ ওকে, যদি মনে করো সব ঠিকঠাক ভাবে তৈরি হয়ে যায় তখন বলে হ্যাঁ ওকে, যে ম্যাচুরিটি অর্জন করছে, আমি প্রমোট করছি যে এখন তুমি পরবর্তী ধাপে যাও, মানে মাকুতন্ত্রের মধ্যে যে দুই পারে যাওয়া শুরু করে দাও। তো জিন থেকে পাঠানো এই সংকেতটা, ওটাকে বলা হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এখন এটা যদি না আসে না, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যদি না পাঠায়, তার মানে জিন বলতে চাচ্ছে সবকিছু ওকে ঠিক হয়নি, তাই আমি পারমিশন দেব না, কাজে তুমি G2 দশাতেই থেকে যাও, আর সামনে আগিও না, আর সামনে আগিও না। তো আমাদের যেমন নিউরন আছে না, এই নিউরনগুলো G2 দশাতে থেকে গেছে, আর সামনে আগায়নি, যার জন্য নিউরনের বিভাজন হয় না। মানে ভ্রূণী অবস্থায় সবাই বিভাজন হচ্ছিল কিন্তু, হ্যাঁ, হতে হতে একটা পর্যায়ে এসে কিছু কিছু কোষ আর বিভাজন হয়ে যায় না, তারা কি G2 দশায় আটকে গেছে। ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল হয়ে গেছে, হ্যাঁ, আর ভুল হওয়াটাই দরকার, ওটা বিভাজন হওয়া ঠিকও না। ওই জন্য না, নিউরন বিভাজন হলে জটিলতা হতো, কারণ হচ্ছে যে বিভাজন হওয়া মানে একটা করে নিউরন মরবে, আবার নতুন বিভাজন হবে, তখন আমাদের স্মরণ শক্তি মনে রাখার এই ক্যাপাসিটিটা ঠিক মতো থাকবে না। হ্যাঁ, এই জন্য এটা বিভাজন না হওয়াটাই ভালো, ওই জন্য বিভাজন হয় না। বুঝতে পেরেছো? এই আচ্ছা, এর বাইরে আর কি? আচ্ছা, এখানে একটা কথা বললাম যে G2 দশায় তো হলো। আচ্ছা, দ্বিগুণ বা দ্বিতন বলতে বোঝায় কি, এই দেখো ডিএনএ, এটা তো একটা সিঙ্গেল, কিন্তু আসলে সিঙ্গেল না, এখানে ডবল হবে, মানে এখানে আরেকটা ডিএনএ হবে। এটা এই যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হয়ে যাওয়া না, ওটাকেই বলা হয় দ্বিতন। এখানে হিস্টোন ডবল হয়েছে, এখানে হিস্টোন ডবল হলো, এখানে হচ্ছে ডিএনএ ডবল হলো, তাহলে একটা ডিএনএ থেকে দুইটা যে ডিএনএ হলো, এটাকেই বলা দ্বিতন বা দ্বিগুণ হয়ে যাওয়া। একটা থেকে দুইটা হয়ে গেছে, যদিও ওটা প্রাথমিক অবস্থায় মানে দেখা যায় না, বোঝা যায় না। হ্যাঁ, যখন হলো মাইটোসিস এম ফেজ শুরু হয়ে যায়, তখন হলো যে প্রোফেজ দশায় এটা দেখা যায়, প্রোমেটাফেজ দশায় দেখা যায়, মেটাফেজ দশায় সব থেকে ভালো দেখা যায়, মেটাফেজ দশায় সব থেকে বেশি ভালো দেখা যায়। এবার দেখো, তাহলে এইটুকু পর্যন্ত কোষ চক্রের নিয়ন্ত্রণ, এখান থেকে কোনো কোশ্চিন হয় না, মুখস্থ করতে হবে না। এখানে হলো সাইক্লিন বিভিন্ন ধরনের হয়, 4 রকমের হয়, যেমন হলো সাইক্লিন ডি হয়, এরা হলো ডিরেকশন দেয়, ডি মানে ডিরেকশন মনে রাখবা, সাইক্লিন ই মানে হলো অ্যাপ্লিকেশন বা রেপ্লিকেশন মনে রাখবা, এতে মানে অ্যাক্টিভিটিস করা, সক্রিয় করা, এটা বোঝায় আর কি। হ্যাঁ, বি হলো মাইটোটিক স্পিন্ডল, মাইটোসিসের প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন, এটা মুখস্থ করতে যাও না, এটা আসে না পরীক্ষায়, সিলেবাসের বাইরে, এটা এটুকু মুখস্থ করা লাগবে না। এবার দেখো, এখানে কিছু এমসিকিউ লাগবে, যেমন থিময় হান্ট দৈবক্রমে, পরের পৃষ্ঠায় দেখো, থিময় হান্ট দৈবক্রমে বা অপ্রত্যাশিতভাবে সাইক্লিন প্রোটিন আবিষ্কার করেন। তিনি প্রথম আসলে দেখতে পেয়েছিলেন সাইক্লিন প্রোটিনটা, তিনি প্রথম দেখতে পান। তারপর হলো হার্টওয়াল এক লাইন বাদ দিয়ে ইস্ট কোষে এমন জিনের সন্ধান পান যা কোষচক্র শুরু করে। এমন জিন বলতে ওই যে তোমার সাইক্লিন সিডিকে যে সাইক্লিন তৈরিকারী যে জিন, সেটা হলো হার্টওয়াল ইস্ট কোষে এরকম দেখতে পেয়েছিলেন। এই তারপরে ইন্টারফেজ দশার গুরুত্ব 1 নম্বর 3 আর 4, ইন্টারফেজ দশার গুরুত্ব 1, 3, 4 না পড়বা, ভালোই বলেছো জয়, 1, 3, 4। আর জীব জীবনে কোষচক্রের গুরুত্ব 1, 2, 3, এগুলো ক্ষয়ের জন্য পড়ে রাখা ভালো। এম ফেজ বা মাইটোটিক ফেজ, এটা 4র্থ নম্বর লাইন, 5 থেকে 10% সময় ব্যয় হয় মাইটোটিক ফেজে বা বিভাজন দশায়। স্তন্যপায়ী প্রাণীদের কোষচক্র মাইটোসিস দশা 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়। তারপরে ইন্টারফেজ আর এম ফেজের পার্থক্য 1, 2, 4, 1, 2, 4। এটুকু পর্যন্ত পড়া ধরবো আগামী দিন, সবাই
এইটুকু পর্যন্ত সবাই ভালো করে পড়ে আসবা, কোনো কোশ্চেন থাকলে বলবা। আগামী দিনে আমরা মূল পড়া মানে যেটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ও সোমবারে এই যে আমাকে সেটা বলতে ভুলে গেছি, আরেকবার বলি। সোমবারে হচ্ছে তোমাদের নিউক্লিক থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ সোমবারে সোমবারে 30টা এমসিকিউ আর 30টা এমসিকিউ 35টা এমসিকিউ আছে ওদের। 35টা এমসিকিউ, 5টা মেডিকেল অ্যাডমিশন, 30টা একাডেমিক, 35টা এমসিকিউ আর হলো সৃজনশীল একটা। এটা হলো আগামী সোমবারে, কেউ ভুলে যেও না, আগামী সোমবারে এইটুকু অংশের উপরে পরীক্ষা। হ্যাঁ, এবার নাম্বার দিতে পারে, লটারি দিয়ে দেওয়া, লটারি দিয়ে দাও। আচ্ছা, চিন্তা ভাবনা করে করবা, টাকার পরিমাণ দেখবা, দেখে তবে কেউ যদি পিকনিকে না যাও তাহলে ভোট দান করবা না। পিকনিকে যদি একবারই যদি ইচ্ছা না করে বা যাবা না মনে করে, তাহলে সেক্ষেত্রে ভোট দিয়ে তো লাভ নাই, তাই না? বুঝে শুনে এ করবা, হ্যাঁ, যেখানে আসলে তুমি সত্যি যেতে চাও। খেলাধুলার ব্যাপারটা বলেছি, কাছে গেলে বেশি খেলাধুলা হবে, দূরে গেলে খেলাধুলা করা যাবে না, এটা তো আগে বলেছি। টাকার পরিমাণটাও খেয়াল করো, দূরে গেলে 3 বেলা খেতে হবে, অনেক মানে সময় লাগতে পারে। সম্পূর্ণ ভিন্ন জগতে সকালের খাবার দিতে হবে, দুপুরের খাবার দিতে হবে, আবার রাত্রে খাবারও দিতে হবে, রাত একটাই। হ্যাঁ, তাহলে ঠিক দাও, যে যেখানে যেতে চাও। তবে অবশ্যই হলো যে আসলে যাওয়াই না সে ভোট দিও না। প্রিয়াঙ্কা দেশ শোনা। হ্যাঁ, নাম বেদন হচ্ছে, নাম বেদনটা গুরুত্বপূর্ণ, কারণ ওই যে বলেছি 2 মাস সময় আসো, মিস না করলে পুরস্কার। সামিরা ইসলাম সাবা আসো। সবাই মুড়াই দিবা, আমি কারোটা দেখবো না, এই কোনটা পরে যায় দেখবো যে কোনটা মুড়াই দাও। পঞ্চমী আসো। এই চুপ করে একটু। ফাউজাতুল কুবরা। ফাহমিদা আসো। ফাহমিদা কে? নেহা আসো, নেহা। তবিক। ফারহান। আরিয়ান আহমেদ। নিশাত আলী আসো। মাহবুব আলম। সজীব কুমার জুবাইর আসো। রেদওয়ান। তোমার ফেব্রুয়ারিতে ভোট দেওয়া তার রেদওয়ান আছে না? ও এটা তো মুস্তফা আছো?